মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল আব্রাহাম। দেখল জমাট বাঁধা সাদা কুয়াশার মতো মৃত্যুর জগৎ থেকে আবির্ভূত সেই কীটটা গোরস্থানের গেট পেরোনোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাতাসে। রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পের খাতা। আজ আপনাদের জন্য অদৃশ বর্ধনের লেখা গল্প কবরের বিভীষিকা। গল্প পাঠে এস। শুরু হচ্ছে আজকের গল্প কবরের বিভীষিকা। পাহাড়ের গায়ে ছোট্ট একটা গাঁ, স্লেট পাথরের ছাউনি দেওয়া বেশ কয়েকটা করে ঘর। অদূরে ঝর্ণার ধারা ঝরছে ঝিরঝির ধারায়। চারিদিকে পাহাড়ের বেষ্টন, গাছপালার সবুজ আভা, আকাশের নীলিমা। সব মিলিয়ে শান্তি, শান্তি, শুধু শান্তি। এহেন গাঁয়েও এলো অশান্তি। বাইরে থেকে নয়, গোরস্থান থেকে। লোমহর্ষক সেই কাহিনী যে শুনল তারই তাতে দাগ লাগলো। কেউ কেউ গাঁ ছেড়ে চম্পট দেবে কিনা ভাবল। সন্ধে হলেই আগল পড়ল দরজায় দরজায়। অব্যাহত রইল কিন্তু নিশীথ রাতের আতঙ্ক। রাত যখন নিশুতি, অমাবস্যার নিশ্চিত্র তমিশ্রায় চরাচর আবৃত, ঠিক তখন বেরিয়ে আসত সে, যেন উঠে আসত নরক থেকে, সঙ্গে আনত মৃত্যুর পরোয়ানা। প্রতি অমাবস্যায় ঘটতে লাগলো একই কাণ্ড। প্রতি অমাবস্যায় কৃমিকীটের মতো বিসর্পিল ভঙ্গিমায় বেরিয়ে আসতে লাগলো সেই শ্বেত বিভীষিকা। প্রতি অমাবস্যায় হাহাকার উঠতে লাগলো এক একটি করে গড়ে। গাঁয়ের নাম নাইবা বললাম। মহীশূরের এক পার্বত্য অঞ্চলে কাবেরী নদীর আশেপাশে এমনই গাঁ অনেক দেখা যায়। খ্রিস্টান মিশনারিদের দৌলতে সেখানকার সব বাসিন্দাই যিশুর উপাসক। ছোট ছোট গাঁয়ের মধ্যে ছোট গির্জা, প্রকৃতির আলোয় যেন শান্তির খুদে নীর। যে গাঁয়ের কথা বলছি সেখানেও ঘরে ঘরে চলে যিশুর ছবি। দিনের বেলা পুরুষরা পাহাড়ের স্লেট পাথর কেটে বেঁচে আসে শহরের বাজারে। দিনের শেষে ঝর্ণার ধারে বসে শুরু হয় পুরুষদের আড্ডা, মেয়েদের ঘর সংসারের কথা। আব্রাহাম একাই আসর মাতিয়ে রাখত রোজ। হাসিখুশি দুরন্ত স্বভাব তার। কথা কইতে কইতে গান গেয়ে ওঠা এবং গানের সুরে তাল দিয়ে নেচে ওঠা তার স্বভাব। আব্রাহাম না থাকলে তাই আসর জমে না। সেদিন কিন্তু দল ছাড়া হয়ে বসেছিল আব্রাহাম। উদাস চোখে চেয়েছিল দূর গোরস্থানের দিকে। মাত্র দুদিন আগে ওর প্রাণপ্রিয় বন্ধু পিটার সমাহিত হয়েছে ওখানে। পিটার আব্রাহামের বন্ধুত্ব যারা দেখেছে তারাই অবাক হয়েছে। কেউ কেউ ঠাট্টা করে বলতো, সেম দেশের জমজ নাকিরে, একটু আটটু ছাড়াছাড়ি না হলে চলে কি? অষ্টপ্রহর গায়ে গা দিয়ে থাকিস কি করে? পিটার আব্রাহাম কর্ণপাত করত না ওসব কথায়। হরিহর আত্মার মতোই দুটিতে ভোর থেকে রাত পর্যন্ত থাকতো একসাথে। কাজকর্ম, বাজার হাট, হাসি ঠাট্টা সবই জুটি বেঁধে করা যায়। সেই জুটি অকস্মাৎ গেল ভেঙে। পাহাড়ি পাথর কাটতে গিয়ে জায়গা দিয়ে বচসা হলো মাইকেল আর কুমেশের মধ্যে। রকচটা পিটার গাইতে তুলে তেড়ে গেল মাইকেলকে। জনাদশেক চৌহান দৌড়ে এসে পিটারকে না ধরলে সেদিন নির্ঘাত খুন হয়ে যেত মাইকেল। আব্রাহাম একা দাঁড়িয়েছিল পিটারের পক্ষে। মনের দিক থেকে সাঁই ছিল না, তবুও দাঁড়িয়েছিল। পিটার যে ওর প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। 10 জনের টিটকিরি থেকে আব্রাহাম ওই পিটারকে আড়াল করে নিয়ে নেমে আসছিল পাকডন্ডি বেয়ে। দুর্ঘটনাটা ঘটল ঠিক সেই সময়। পা পিছলে গেল পিটারের। পাকডন্ডি থেকে অকস্মাৎ ঢালু হয়ে অনেকটা নেমে গিয়েছে এবং খাদের ধার বরাবর গিয়ে ফের বাঁক নিয়েছে ডান দিকে। ঠিক সেইখানে যেন শুকনো ডাঙ্গায় আছাড় খেল পিটার। একেই বলে নিয়তি। নিয়তির মার বড় দুর্বার। কতদিন কতবার ওই পথ দিয়ে আসা যাওয়া করেছে পিটার, কোনোদিন কিছু হয়নি। হলো সেই দিন, শেষের সেই দিন। পা পিছলে শটান খাদের ধারে হড়কে নেমে গেল পিটার এবং সামলানোর আগে ছিটকে গেল শূন্যে।
হাড়কোড় যেন গড়িয়ে গিয়েছিল অত উঁচু থেকে পড়ার দরুন। প্রিয় বন্ধুর সেই অবস্থা কিছুতেই মন থেকে মুছতে পারছিল না আব্রাহাম। মনমনা হয়ে বসেছিল অধুরে টিলার ঝোপের মধ্যে। সন্ধে হলো, আড্ডা ভাঙল। আব্রাহামের বিষাদ মাখা মুখের দিকে তাকিয়ে একে একে সবাই ফিরে গেল যে যার ঘরে। একা বসে রইল আব্রাহাম। মনের মধ্যে কত স্মৃতি, কত ভাবনা, কত কান্না, কত হাসি ভিড় করে এলো, কিন্তু কাঁদতে পারল না আব্রাহাম। পাথর হয়ে শুধু চেয়ে রইল তোর গোরস্থানের দিকে। আরও রাত হলো। আব্রাহাম আর বসে থাকতে পারল না। উঠে দাঁড়ালো আশ্চর্যের মতো। পায়ে পায়ে এগোলো গোরস্থানের দিকে। পিটার যে ওইখানে শুয়ে আছে শেষ শয্যায়। পিটার, আমি আসছি। আপন মনে বিড়বিড় করতে করতে দৌড়লো আব্রাহাম। ওই তো গোরস্থান। অমাবস্যার অন্ধকারে চোখ চলে না বেশি দূরে, কিন্তু ওই তো দেখা যাচ্ছে পিটারের কবর। পিটার, আমি এসেছি। এতক্ষণ পরে অবরুদ্ধ আবেগে ফুপিয়ে উঠল আব্রাহাম। ঝোপের আড়ালে বসে কতক্ষণ কেঁদেছিল আব্রাহাম তাও জানে না। কতদিনের কত কথা, কত মেলামেশার সুখ স্মৃতি ভিড় করে এসেছিল বেদনার টনটনি বুকটার মধ্যে। সেই হিসেবও নেই আব্রাহামের। ওর শুধু মনে আছে রাত যখন আরো গভীর হয়েছে, যখন নিঝুম নিস্তব্ধ গোরস্থানে জেজের কান্না ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না, ঠিক তখন পিটারের কবরের দিকে তাকিয়ে অদ্ভুত একটা বস্তু দেখেছিল সে। যেন একটা সাদা কুয়াশা অথবা নীল আকাশ থেকে ধার করে আনা এক টুকরো সাদা মেঘ দুলছে কবরের উপর। অমাবস্যার অন্ধকারে প্রথমে সাদা মেঘই মনে হয়েছিল। ভালো করে ঠাহর করবার পর বস্তুটার আসল চেহারা দেখে ভেবাচেকা খেয়ে গেল আব্রাহাম। সাদা রঙের মস্ত একটা প্রাণী যেন উঠে আসছে মাটি পড়ে। প্রাণী বললে ভুল বলা হবে। কৃমিকীটকে যদি বহুগুণে বর্ধিত করা যায়, তবেই আঁচ করা যাবে রাত দুপুরের সেই শ্বেত বিভীষিকাকে। লম্বায় প্রায় হাত চারেক, সুপুরি গাছের মতো মোটা দেহ, অবিকল কৃমিকীটের মতো বা কেঁচোর মতো বা সাদা রঙের শোপোকার মতো বুকে হেঁটে ধীর গতিতে কবর ঠেলে নেমে এলো সেই অলৌকিক রহস্য। হাঁ করে তাকিয়েছিল আব্রাহাম। একই অসম্ভব দৃশ্য দেখছে সে। কবরটা পিটারের, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পিটারের কফিন থেকে পিটারের প্রেত মূর্তির পরিবর্তে এ কার শরীরে আতঙ্ক আবির্ভূত হচ্ছে মাটির উপর? কি তার অভিপ্রায়? কেনই বা এহেন বিচিত্র কায়া? নেহাত ডাকাবুকো বলে হার্ট ফেল করেনি আব্রাহাম। মহা ডান পিঠে বলে গুঁ গো করে চেঁচিয়ে উঠে চম্পট দিয়ে নিত্যল্লাট ছেড়ে শুধু চেয়ে থেকেছে আড়ষ্ট দেহে, দেখেছে শ্বেত কীটের নারকীয় গতি। কবর ছেড়ে নেমে এলো নরক কীট। ধীর গতিতে এঁকে বেঁকে মাটি ঘষড়ে এগুলো গোরস্থানের বাইরের দিকে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল আব্রাহাম। দেখল জমাট বাঁধা সাদা কুয়াশার মতো মৃত্যুর জগৎ থেকে আবির্ভূত সেই কীটটা গোরস্থানের গেট পেরোনোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাতাসে। সম্বিত ফিরে পেল আব্রাহাম। কপালে হাত বুলিয়ে টের পেল কাল ঘাম ছুটেছে ওই কয়েক মিনিটের মধ্যেই। অসম্ভব উত্তাল হয়েছে হৃৎপিণ্ড। কলচে বুঝি ফেটে পেরিয়ে আসতে চাইছে পাজরার খাঁচা ছেড়ে। টলটে টলটে উঠে দাঁড়ালো আব্রাহাম। ফিরে এলো গায়ে। মহাচ্ছন্নের মতো শুয়ে রইল শয্যায়। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনকেও অন করে দিন, যাতে নতুন গল্পগুলো আপনারা মিস না করেন। তাহলে গল্পের পরবর্তী অংশ শুনতে থাকুন। ধন্যবাদ। সকালবেলা ঘুম ভাঙল কান্নার রোলে। পাশের বাড়িতে কে যেন মারা গেছে। পরি কি মরি করে ছুটল পরোপকারী আব্রাহাম। গিয়ে দেখল মাইকেল ওদের মায়া কাটিয়েছে। বিছানায় পড়ে আছে ওর রক্তশূন্য দেহ। রক্তশূন্য, এক পলকে দেখে রক্তশূন্যই বোঝা গিয়েছিল, যেন রাতারাতি মাইকেলের দেহের সমস্ত রক্ত পাম্প করে টেনে বার করে নেওয়া হয়েছে ধমনীগুলো থেকে। চেনা যাচ্ছিল না ভেটভেটে সাদা নিষ্প্রাণ দেহটা।
পলকহীন চোখে চেয়ে রইল আব্রাহাম। চোখের সামনে ভেসে উঠে পরপর কয়েকটি দৃশ্য। পাহাড়ের উপর মাইকেলের সঙ্গে পিটারের মারামারি, পিটারের অপঘাত মৃত্যু, শ্বেত কীট উঠে আসছে পিটারের কবর থেকে, তারপরে মাইকেলের মৃত্যু। মৃত্যুটাও স্বাভাবিক নয়। কোথায় গেল শরীরের রক্ত? কে ওই সাদা কীট? কেনই বা সে এলো, গেলই বা কোথায়? কাউকে কিছু বলতে পারল না আব্রাহাম। সারাদিন কাটল অস্থির চঞ্চলতার মধ্যে। অবশেষে এলো রাত্রি। গুটি গুটি কবরখানায় হাজির হলো আব্রাহাম। গত রাতের সেই ঝোপটির মধ্যে বসে পলকহীন চোখে চেয়ে রইল কবরের দিকে। কিন্তু বৃথা প্রতীক্ষা। রাত ভোর হলো, কিন্তু কবর ফুঁড়ে আবির্ভূত হলো না কৃমিকীটের মতো সেই বিচিত্র প্রেত ছায়া। আরো অনেক রাত কবরখানায় কাটালো আব্রাহাম। দেখা পেল না পরলোক থেকে আসা সেই আগন্তুকের। এলো আর একটি অমাবস্যা। সে রাতেও কবরখানায় হাজির রইল আব্রাহাম। ওর মন বলছিল, অমাবস্যার নিশ্চিত্র অমানিসার সাথে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে শরীরই ওই আতঙ্কে। তাই উঠ পেতে বসে রইল ঝোপের মধ্যে। বসে থাকতে থাকতে চমকে উঠল এক সময়ে, সে এসেছে। কবরের মাথায় আবার দেখা দিয়েছে মেঘলার আভাস। আবার নড়ছে চেরাপুঞ্জি থেকে ধার করা একটু কড়া ঘনীভূত রহস্য। আবার দৃশ্যমান হচ্ছে নরক থেকে আবির্ভূত সাদা রঙের কাক ঘিনঘিনে সেই ভয়াল মৃত্যু কীট। সে এলো, বিসর্পিল ভঙ্গিমায় এগোলো, গেটের বাইরে গিয়ে মিলিয়ে গেল শূন্যে। পরের দিন সকালে কান্নার রোল উঠল গাঁয়ের আর একটি কুটিরে। গুমেজ মারা গেছে। সারা শরীরের সমস্ত রক্ত যেন উধাও হয়েছে রাতারাতি। বিবর্ণ বিকৃত সেই মুখের দিকে তাকানো যায় না। গুমেজ মাইকেলের বন্ধু, যে 10 জন পাহাড়ের উপর মারপিটের সময়ে ধস্তাধস্তি করেছিল পিটারের সঙ্গে, গুমেজ তাদের একজন। পরের অমাবস্যাতেও ঘটল একই কাণ্ড। কবরখানা থেকে নিষ্ক্রান্ত হল শ্বেত বিভীষিকা। আরেকজনের নিরক্ত নিষ্প্রাণ দেহ পাওয়া গেল পরের দিন সকালে। সেই 10 জনের আরেকজনকে মৃত্যুর ওপার থেকে এসে ছিনিয়ে নিয়ে গেল পিটার। আব্রাহাম আর সইতে পারল না। কাউকে কিছু সে বলল না। সেদিনও দুপুর রুতে গাঁইতে নিয়ে হানা দিল কবরখানায়। পিটারের কবর খোঁড়ে টেনে তুলল কফিন। ঢালা ভেঙে বিস্ফোরিত চোখে চেয়ে রইল গলিত বিকৃত সেই দেহটির দিকে। তার সঙ্গে পিটারের কোনো সাদৃশ্য নেই। প্রস্তুত হয়ে এসেছিল আব্রাহাম। পেট্রোল দিয়ে পুরো কফিনটা বেশ করে ভিজিয়ে আগুন জ্বেলে দিল নিষ্কম্প হাতে। ঘন্টা কয়েক পরে ছায়ের স্তূপ ঢেলে দিয়ে এলো ঝর্ণার জলে। না, শ্বেত বিভীষিকা আর দেখা দেয়নি পরের অমাবস্যায়।